পশ্চিমবঙ্গ, দেশ এবং বিদেশের বাছাই করা 40টি তাজা খবর। কমিশনের বিজ্ঞপ্তি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, আর্জি খারিজ হয়নি তৃণমূলের, দাবি কপিল সিব্বলের। বাইরে কেউ কিছু দিলে খাবেন না, গণনার শেষ পর্যন্ত থাকতে হবে, কাউন্টিং এজেন্টদের নির্দেশ মমতা অভিষেকের। ভোট গণনায় রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব দিলেন মমতা ও অভিষেক, ব্যারাকপুর দমদমের পর্যবেক্ষক প্রাক্তন পুলিশ কর্তা। ভোট গণনার দিন গন্ডগোল হতে পারে বলছেন দিলীপ ঘোষ, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুলনা মমতা বন্দ্যোপাধ্যায়কে। গ্যাসের মূল্য বৃদ্ধিতে বাড়ছে হোটেল প্যাকেজ, পর্যটকরা আসবেন তো, আশঙ্কায় দার্জিলিং এর ব্যবসায়ীরা। গণনার পর কি স্ট্যালিনকে ছেড়ে বিজয়ের হাত ধরবে কংগ্রেস, তামিল ভূমে তুঙ্গে জল্পনা। বিজেপি কম ব্যবধানে এগুলেই পুনর্গণনার দাবি, গণনা কেন্দ্রের অদূরে হোটেল ভাড়া করে রাত কাটাতে হবে প্রার্থীদের, বললেন মমতা। বাড়ছে প্রতীক উড়ের গুরুত্ব, দলীয় মুখপাত্রের পর ভোট গণনায় নয়া দায়িত্ব দিল তৃণমূল। মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন জলদানব জেরাল্ড ফোর্ড, অবশেষে থামছে যুদ্ধ। তারেক জামানাতেও বহাল ইউনুসের নিষেধাজ্ঞা, ছাত্রলীগের মিছিল থেকে সন্ত্রাস বিরোধী আইনে আটক 7। ভাই বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নামাই কাল, জোয়ারে তলিয়ে গেল কিশোর। নিজেদের সমীক্ষাতেই 78-এ আটকে গেছে, গণনার আগেই বিজেপিকে খোঁচা কুণাল ঘোষের। পাল্টে গেল হুমায়ুনের মন, তৃণমূলকে সমর্থনে রাজি, দিলেন কিছু শর্ত। 29 কিমি সত্রে পার, পক প্রণালী পেরিয়ে বিশ্ব রেকর্ড রাঁচির ঈশানকের। বন্দুক হাতে ছবি পোস্ট করে সাসপেন্ড কালীঘাট থানার ওসি, নতুন দায়িত্ব পেলেন চামেলি মুখোপাধ্যায়। ভোট পরবর্তী সন্ত্রাস, ফলতায় গ্রেফতার 3 পঞ্চায়েত প্রধান সহ 2 জনের বিরুদ্ধে এফআইআর। ভোটে ছিল, পুনর্ভোটে নেই, ফিরে গেল মগরাহাটের 1000-এর বেশি ভোটার। নির্মূল হয়ে গিয়েছে মাওবাদীরা, এবার মোদী সরকারের নিশানায় দেশবিরোধী কোন শক্তি, ইঙ্গিত দিল শাহের মন্ত্র। তৃণমূলকে সমর্থন নিয়ে আপত্তি অধীরের, ভোটের পর কংগ্রেস ছাড়ছেন বহরমপুরের রবিনহুড। ভোট মিটতেই বিজেপির পোলিং এজেন্টের বাড়িতে সাদা থান, তৃণমূল বলছেন নাটক চলছে। দফায় দফায় উত্তেজনা বাড়ছে ফলতায়, পুনর্নির্বাচন চেয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। ভোট গণনায় ড্রোন নজরদারি, বিশৃঙ্খলা রুখতে পুলিশ প্রশাসনের কড়া হুঁশিয়ারি। গণনা পরবর্তী উত্তেজনা নিয়ন্ত্রণে 12 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন জলপাইগুড়িতে। ভোট দিয়ে হরিয়ানায় ফেরার পথে পরিযায়ী শ্রমিক বোঝাই বাস রানীগঞ্জে দুর্ঘটনার কবলে। যাত্রীদের বাঁচাতে লড়ে গেছি, সেদিন কি হয়েছিল জানালেন সাসপেন্ডেড নাবিক। 85টি মুসলিম আসনে 20% পর্যন্ত ভোট বৃদ্ধি, টিএমসি না বিজেপি, কার কপালে ভাঁজ। নারী পূজার মুখোশ খুলে গেল, গুজরাটে মহিলা সাংসদকে কদর্য আক্রমণ বিজেপির, গর্জে উঠলেন প্রিয়াঙ্কা রাহুল। মাঝে আর একটা দিন, সোমবার গণনা, তার আগে জোর তৎপরতা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। বিজেপি শিবিরেও এই লক্ষ্য চলছে জোরদার প্রস্তুতি। এদিন দুর্গাপুরের সিটি সেন্টারে হয় বিজেপির বৈঠক। বিজেপির 4 সাংগঠনিক জেলার প্রার্থী ও এজেন্টদের নিয়ে বৈঠক করা হয়, ছিলেন সুনীল বানসাল সহ বিজেপি নেতারা। এ প্রসঙ্গে শিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, আমাদের কাছে খবর আছে তৃণমূল কংগ্রেস গণনা কেন্দ্রে কোনো রকম কারচুপি বা কারচুপির কৌশল কিছু নিতে পারে, তা ঠেকানোর জন্য আমাদের কৌশলের বৈঠক চলছে সারা রাজ্য জুড়ে। আমাদের 2 পর্যবেক্ষক, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বানসাল, প্রত্যেক প্রার্থীকে ওরা গতকাল থেকে শুরু করেছেন। প্রায় 10টি জায়গায় গিয়ে প্রার্থী এজেন্টদের, আমাদের যারা কাউন্টিং এজেন্ট থাকবেন তাদের সতর্ক করে দিচ্ছেন, তৃণমূলকে আমরা শেষ যুদ্ধে আর কাউন্টিং এর দিনেও ছাড়ব না, কারণ ইঙ্গিত স্পষ্ট, সনাতনী বাঙালি এবং রাষ্ট্রবাদী মুসলমানরা একযোগে বিজেপি সরকার আনছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ ভোট শেষের পর এখন নির্বাচন কমিশনের পাশাপাশি স্ট্রং রুমগুলিতে কড়া নজর রেখেছে রাজনৈতিক দলগুলিও। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় কার্যত মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্রগুলি। একাধিক জায়গায় গণনা কেন্দ্রে গিয়ে সব ঠিকঠাক আছে কিনা তা যাচাই করে দেখছেন বিভিন্ন দলের প্রার্থীরাও। এই পরিস্থিতিতে গণনার দিন কি কি বিষয় খেয়াল রাখতে হবে তা নিয়ে বৈঠক করছে বিজেপি। কাউন্টিং নিয়ে কার্যত সতর্ক গেরুয়া শিবির, 4 মে হবে ভোট গণনা। তার আগে শিলিগুড়ি ও মালদায় গতকাল বৈঠক করে গেরুয়া শিবির। শিলিগুড়ি মালদায় এজেন্টদের সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় পর্যবেক্ষক ভূপেন্দ্র যাদব। এ প্রসঙ্গে বিজেপি নেতা ও প্রার্থী শঙ্কর ঘোষ বলেছেন, এটা সাংগঠনিক মিটিং, কেন্দ্রীয় নেতৃত্ব এসেছিলেন, মূলত ভোটদান হওয়ার পর আর যে বিষয় নিয়ে প্রস্তুতি, কাউন্টিং প্রস্তুতি সহ কিভাবে আমরা সাংগঠনিক যে দায়বদ্ধতা রয়েছে সেগুলো পালন করব। মূলত এটা রেগুলার অর্গানাইজেশনাল মিটিং, যেখানে প্রাথমিক কিছু কথা বলা হয়েছে।
তৃণমূলের আইনজীবী কপিল সিব্বলের দাবি, কমিশনের বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করা হয়নি সুপ্রিম কোর্টে, বরং ওই বিজ্ঞপ্তি যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় সেই আর্জি জানানো হয়েছিল আদালতে। সুপ্রিম কোর্টে খারিজ হয়ে গিয়েছে কমিশনের বিজ্ঞপ্তি নিয়ে তৃণমূলের আপত্তিকর মামলা। তবে তৃণমূলের আইনজীবী কপিল সিব্বলের দাবি, আদালতের নির্দেশের ভুল ব্যাখ্যা হচ্ছে, তাদের আর্জি খারিজ হয়নি বলেই দাবি করছেন সিব্বল। তৃণমূলের আইনজীবীর বক্তব্য, প্রথমে ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল ঠিকই, কিন্তু পরে ওই বিজ্ঞপ্তিরই সঠিকভাবে বাস্তবায়নের দাবি তুলেছিলেন তারা। সুপ্রিম কোর্টও কমিশনকে সেই নির্দেশে দিয়েছে বলে জানান সিব্বল। ভোট গণনার কাজে নিযুক্ত কাউন্টিং সুপারভাইজার এবং কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট কেন্দ্রীয় সরকারের কর্মী হতে পারেন, আবার রাজ্য সরকারেরও কর্মী হতে পারেন। কমিশনের বিজ্ঞপ্তির প্রসঙ্গ উল্লেখ করে শনিবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আগে এই সংক্রান্ত বিষয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তৃণমূল। সেখানে রাজ্যের শাসক দলের দাবি ছিল কমিশনের দেওয়া বিজ্ঞপ্তি ত্রুটিপূর্ণ, ওই বিজ্ঞপ্তিটি থাকাই উচিত নয় বলে হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন তারা। শনিবার সুপ্রিম কোর্টের শুনানির পরে সিব্বল বলেন, ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল বিভিন্ন সূত্র থেকে কমিশনের কাছে খবর এসেছে ভোট চলাকালীন বুথগুলিতে বিভিন্ন সমস্যা হতে পারে, সেই কারণে কমিশন প্রত্যেক বুথে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে একজন করে কেন্দ্রীয় সরকারি আধিকারিক নিয়োগ করবে। এ বিষয়ে প্রথমে হাইকোর্টের শাসক দলের বক্তব্য ছিল, প্রত্যেক বুথে ইতিমধ্যেই একজন করে মাইক্রো অবজারভার রয়েছেন, তিনি মূলত কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি বলেই দাবি তৃণমূলের। পাশাপাশি প্রত্যেক বুথে সব রাজনৈতিক দলের পোলিং এজেন্ট এবং নির্বাচনী এজেন্ট থাকেন, এছাড়া পোলিং সুপারভাইজারও থাকেন। সিব্বলের বক্তব্য, ওই সময় হাইকোর্ট জানিয়েছিল কমিশনের সিদ্ধান্ত এবং বিজ্ঞপ্তি সঠিক। সেই নির্দেশের পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তৃণমূল। রাজ্যের শাসক দলের আইনজীবীর বক্তব্য, ওই সময় সিদ্ধান্ত নেওয়া হয় তারা বিজ্ঞপ্তিটিকে চ্যালেঞ্জ করবেন না, বরং বিজ্ঞপ্তিটি যাতে যথাযথভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয় সেই আবেদন জানানোর সিদ্ধান্ত নেন তারা। পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে ধাক্কা উত্তরের পর্যটন শিল্পে। গতকাল শুক্রবার থেকেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় 994 টাকা বেড়ে গিয়েছে। পর্যটন কেন্দ্র দার্জিলিং সহ আশেপাশের এলাকার হোটেল ও হোমস্টে মালিকরা দুশ্চিন্তায় পড়েছেন। বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় প্রায় 1000 টাকা বেড়ে যাওয়ায় খাবারের দাম ও হোটেল ভাড়াও বাড়তে চলেছে এমন ইঙ্গিত মিলেছে, কিন্তু কতটা বাড়বে সেটি শনিবার সন্ধ্যা পর্যন্ত দার্জিলিং এর হোটেল এবং হোমস্টে কর্তৃপক্ষ জানাতে পারেননি। এদিকে 1 মের আগে বুকিং নিয়ে বিপাকে পড়েছে ট্যুর অপারেটর সংস্থাগুলো, কারণ ওই ক্ষেত্রে ট্যুর প্যাকেজ রেট বাড়ানো সম্ভব হবে না। স্বভাবতই বিরাট লোকসানের আশঙ্কা করছেন ট্যুর অপারেটররা। রাজ্য ইকো ট্যুরিজম কমিটির চেয়ারম্যান রাজ বসু বলেন, কমার্শিয়াল গ্যাসের দাম ভোট শেষ হতে বাড়বে সেই সম্ভাবনা ছিলই, কিন্তু এক লাফে এতটা বাড়বে ভাবা যায়নি। এর সবচেয়ে বড় প্রভাব পড়বে হোটেল, রেস্তোরাঁ, ক্যাটারিং এবং রাস্তার খাবারের ব্যবসায়, কারণ সেখানে বাণিজ্যিক গ্যাস প্রধান জ্বালানি। ফলে অনেক ব্যবসায়ী বাধ্য হয়ে খাবারের দাম বাড়াতে পারেন, হোটেলে ভাড়া বাড়বে, ফলে টান পড়বে পর্যটকদের প্যাকেটে। জানা গিয়েছে 19 কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এক ধাক্কায় 994 টাকা বেড়েছে, নতুন দাম হয়েছে 3202 টাকা। বাণিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধির ফলে হোটেল, রেস্তোরাঁ ব্যবসায়ীদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। গ্যাসের দাম বৃদ্ধির কারণে খাবারের দাম বাড়াবেন নাকি রেস্তোরাঁ বন্ধ রাখবেন, দোলাচালে পড়েছেন অনেকেই। দার্জিলিং হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি বিজয় খান্না বলেন, কোনো উপায় নেই, হোটেলের ভাড়া বাড়বে, খাবারের দামও বাড়াতে হবে। অর্থাৎ দার্জিলিং সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে হোটেল মালিকরা তাদের খরচ মেটাতে রুম ভাড়া অথবা প্যাকেজ মূল্য বাড়াতে বাধ্য হতে পারেন। রেস্তোরাঁয় খাবারের দাম বাড়তে পারে, খাবারের খরচ এবং হোটেল ভাড়া বাড়লে পর্যটকদের ভ্রমণ খরচ বাড়বে, এটা অনেকের পক্ষে বহন করা সম্ভব হবে না। এছাড়াও ছোট হোটেল ও খাবারের দোকানগুলোর লোকসানের মুখে পড়তে পারে। সব মিলিয়ে বাণিজ্যিক এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি পর্যটন শিল্পের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। এতদিন দেশের অন্য প্রান্তে ইন্ডিয়া জোটে ছোটখাটো বিবাদ অশান্তির পরিস্থিতি তৈরি হলেও তামিলনাড়ুতে কংগ্রেস ডিএমকে জোট গত কয়েক বছর মসৃণভাবেই এগিয়েছে। মাঝখানে কিছু কংগ্রেস নেতার আলটপকা মন্তব্যে সেই মসৃণতা ধাক্কা খেয়েছিল। তবে শেষ পর্যন্ত 2026-এর বিধানসভা নির্বাচন একজোট হয়েই লড়েছে কংগ্রেস ও ডিএমকে। কিন্তু ভোটের পর কি সেই সমীকরণ বদলে যেতে পারে? তামিলনাড়ুর রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছে। আসলে বেশ কিছুদিন ধরেই ডিএমকেতে ক্ষোভ জমছিল রাজ্যের কংগ্রেস নেতাদের মধ্যে। ক্ষোভের মূল কারণ অসম্মান। তামিলনাড়ুতে কংগ্রেস এবং ডিএমকে জোট যতই মসৃণ হোক, রাজ্য রাজনীতিতে কংগ্রেসকে সেভাবে গুরুত্ব দেয় না ডিএমকে। লোকসভায় 39 আসনের মধ্যে কংগ্রেসের জন্য 9 আসন ছাড়া হলেও বিধানসভায় সে তুলনায় অনেক কম আসন ছাড়া হয়। এমনকি সে রাজ্যে ডিএমকে কংগ্রেস জোট ক্ষমতায় থাকলেও সরকারে কংগ্রেসের কোনো অংশীদারিত্ব নেই। স্থানীয় পুরসভা, বিভিন্ন উন্নয়ন বোর্ডেও কংগ্রেস নেতাদের গুরুত্ব দেওয়া হয় না। এমন বিবিধ অভিযোগ তুলে ডিএমকের সঙ্গ ছাড়ার বার্তা দিচ্ছিলেন অনেক নেতা। তাই ভোট
ভোটের আগেই কংগ্রেসের একটা অংশ থালাপতি বিজয়ের টিভিকের সঙ্গে জোট করতে চাইছিলেন, কিন্তু কংগ্রেসের কেন্দ্রীয় নেতারা নিশ্চিত ছিলেন না। প্রথমবার ভোটের ময়দানে নেমে বিজয় জনসভা বা রোড শোতে ভিড় জমাচ্ছিলেন বটে, কিন্তু সেই ভিড় ভোট বাক্সে পড়বে কিনা তা নিয়ে সংশয় ছিল কংগ্রেসের অন্দরে, যে কারণে শেষ পর্যন্ত রাহুল গান্ধী ডিএমকের সঙ্গেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু ভোটের পর বিভিন্ন এক্সিট পোলে দেখা যাচ্ছে বিজয় বেশ ভালো রকম আসন পেতে পারেন। এমনকি কোনো কোনো সমীক্ষায় বিজয়ের দলকে একক বৃহত্তম দল হিসেবেও তুলে ধরা হয়েছে। আর একদিন বাদে 26-এর বিধানসভা নির্বাচনের গণনা এবং ফল প্রকাশ। 4 মে সোমবার ভোট গণনার আগে সমস্ত কাউন্টিং এজেন্টদের নিয়ে দীর্ঘ বৈঠক করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘণ্টা তিনেকের সেই ভার্চুয়াল বৈঠকে একাধিক পরামর্শ দিয়েছেন তারা। ভাগ করে দেওয়া হয়েছে প্রত্যেকের দায়িত্ব। দলের নতুন মুখপাত্র তরুণ নেতা প্রতীক উর রহমানকে ফের নয়া দায়িত্ব দেওয়া হলো। বহরমপুরের কাউন্টিং অবজারভার বা গণনা পর্যবেক্ষক করে পাঠানো হচ্ছে প্রতীক উরকে। নিঃসন্দেহে এ এক বড় দায়িত্ব। প্রতীকের পাশাপাশি দলের একাধিক গুরুত্বপূর্ণ মুখকে জেলায় জেলায় এই দায়িত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, গোটা দক্ষিণ 24 পরগনা জেলার কাউন্টিং অবজারভারের দায়িত্বে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। এছাড়া ঘাটালেও সাংসদ দেবের সঙ্গে যৌথভাবে এই দায়িত্ব তার। এছাড়া নন্দীগ্রামের মতো হাই ভোল্টেজ কেন্দ্রকে ঘিরে পূর্ব মেদিনীপুর জেলার গণনা পর্যবেক্ষক হিসেবে পাঠানো হচ্ছে সাংসদ সায়নী ঘোষ ও মুখপাত্র রিজু দত্তকে। ভোটের ঠিক আগেই লাল পার্টির তরুণ নেতা প্রতীক উর রহমান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে যোগ দিয়েছেন তৃণমূলে। আমতলায় অভিষেকের পার্টি অফিসের সামনে হাতে ঘাসফুলের পতাকা নিয়ে প্রতীক উর জানিয়েছিলেন প্রার্থী হওয়া তার লক্ষ্য নয়, সবচেয়ে আগে দলের কাজ করতে চান। সেই মতোই তাকে কাজে লাগিয়েছে রাজ্যের শাসক শিবির। প্রথমে প্রতীক উরকে দলের মুখপাত্রের দায়িত্ব দেওয়া হয়েছিল। ভোটের সময় বিজেপির কারচুপি নিয়ে দু একবার সাংবাদিক বৈঠকে সরব হতে দেখা গিয়েছে তাকে। তরুণ নেতার যুক্তিনিষ্ঠ বক্তব্য প্রশংসিত হয়েছে। এবার আগামী 4 মে সোমবার রাজ্যে ভোট গণনার দিন প্রতীক উরকে নতুন দায়িত্ব দিল তৃণমূল। তাকে বহরমপুরের কাউন্টিং অবজারভার হিসেবে নিয়োগ করেছে দল। প্রতীকের পাশাপাশি দলের একাধিক গুরুত্বপূর্ণ মুখকে জেলায় জেলায় এই দায়িত্ব দেওয়া হয়েছে। তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য, গোটা দক্ষিণ 24 পরগনা জেলার কাউন্টিং অবজারভারের দায়িত্বে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে। এছাড়া ঘাটালেও সাংসদ দেবের সঙ্গে যৌথভাবে এই দায়িত্ব তার। এছাড়া নন্দীগ্রামের মতো হাই ভোল্টেজ কেন্দ্রকে ঘিরে পূর্ব মেদিনীপুর জেলার গণনা পর্যবেক্ষক হিসেবে পাঠানো হচ্ছে সাংসদ সায়নী ঘোষ ও মুখপাত্র রিজু দত্তকে। রানাঘাট ও হুগলি জেলার দায়িত্বে যথাক্রমে মহুয়া মৈত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তরের কাউন্টিং অবজারভার সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিবেক গুপ্ত, কুণাল ঘোষ। মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন যুদ্ধ বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ড। ইরানে অভিযান শুরুর আগে থেকেই মধ্যপ্রাচ্যে এটিকে মোতায়েন করা হয়েছিল, কিন্তু শুক্রবার এক মার্কিন আধিকারিক জানিয়েছেন জেরাল্ড ফোর্ড ইতিমধ্যেই মধ্যপ্রাচ্য ছেড়েছে। তাহলে কি যুদ্ধে ইতি টানল আমেরিকা? জানা যাচ্ছে গত জুন মাস থেকে টানা সমুদ্রে অবস্থান করছিল রণতরীটি। প্রথমে ভূমধ্যসাগর এবং তারপর ক্যারিবিয়ান সমুদ্র পেরিয়ে পূর্বে ইরানের নিকটবর্তী সমুদ্রে অবস্থান করছিল রণতরীটি। প্রায় 10 মাস ধরে এটি সমুদ্রে ছিল। ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের সময়ও জেরাল্ড ফোর্ড ছিল। গত 12 মার্চ রণতরীটিতে আগুন লেগে যায় বলে দাবি করে আমেরিকার সেনা। আহত হন 2 জন। শুধু তাই নয়, অগ্নিকাণ্ডের জেরে রণতরীটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল বলেও দাবি। এসবের মাঝে আবার জেরাল্ড ফোর্ডের শৌচাগারের বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাতেও সমস্যা ধরা পড়ে বলে জানিয়েছিল একাধিক সংবাদ মাধ্যম। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এনপিআর ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন দাবি করা হয়েছিল রণতরীটির বর্জ্য নিষ্কাশন ব্যবস্থার হাল বেহাল। বর্জ্য পরিষ্কারের নালাগুলি বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। ভ্যাকুয়াম সিস্টেম এতটাই জটিল যে কোনোভাবেই তা ঠিক করা সম্ভব হচ্ছিল না। সব মিলিয়ে ভোগান্তি চরম আকার নিয়েছিল। উল্লেখ্য, ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত রক্তাক্ষয়ী সংঘর্ষে লিপ্ত ছিল ইরান আমেরিকা। একের পর এক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় তছনছ হয়ে গিয়েছিল ইরান, কিন্তু তাও লড়াইয়ের ময়দান থেকে সরে আসেনি তেহরান। ইরানের পাল্টা জবাবে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল গোটা মধ্যপ্রাচ্য। প্রাথমিকভাবে সেখানে ছড়িয়ে ছিটিয়ে মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করা হয়, কিন্তু তারপর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বেপরোয়া হামলা চালাতে শুরু করেন তেহরান। অবশেষে 40 দিন পর সাময়িক সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে 2 দেশ, তবে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এখনো হয়নি। বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নেমে মর্মান্তিক ঘটনা, জোয়ারের জলে তলিয়ে গেল এক কিশোর। কোনো রকমে বাকিরা পারে উঠতে পারে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলির উত্তরপাড়া থানার এলাকার কন্যগড় সাধুর ঘাটে। ওই ছাত্রের নাম উৎসব ঝা। তার খোঁজে শুরু হয় তল্লাশি। কান্নার রোল উঠেছে বাড়িতে। ভাইকে জলে তলিয়ে যেতে দেখে শোকে পাথর অন্যজন। বিকেলের পর দেহ উদ্ধার হয়। ওই কিশোর সাঁতার জানত না বলে খবর। বছর 16 বয়সের ওই কিশোরের বাড়ি কানাইপুর শাস্ত্রীনগর এলাকায়। আজ বেলা 12টা নাগাদ উৎসব ও তার ভাই বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নানের জন্য কন্যগড় সাধুর ঘাটে গিয়েছিল। কয়েকদিন ধরে
দক্ষিণবঙ্গে কালবৈশাখীর জেরে ভারী বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিন ভারী বৃষ্টির আগাম সতর্কতার কথাও জানানো হয়েছে। এদিন ভাই বন্ধুদের সঙ্গে গঙ্গায় স্নান করতে নামে সে। ঘাটের থেকে কিছু দূরে ছিল তারা। সে সময় জোয়ারের জল হঠাৎ করেই বেড়ে গিয়েছিল। সেই জলেই আর তাল সামলাতে পারেনি তারা। জলে 5 জন একসঙ্গে নেমেছিল বলে খবর। ভাই ও অন্যান্যরা পাড়ের কাছে চলে আসতে পারলেও উৎসব সক্ষম হয়নি। জলের তোড়ে ভেসে যায় সে। বন্ধুরা চেষ্টা করেও তাকে জল থেকে তুলতে পারেনি বলে খবর। ঘাটে সে সময় জনা কয়েক লোকজনও ছিল। তারাই ওই বন্ধুদের পাড়ে উঠতে সাহায্য করে। খবর যায় উত্তরপাড়া থানায়। গঙ্গায় নেমে শুরু হয় তল্লাশি। নামানো হয় ডুবুরিও। ঘটনার খবর বাড়িতে পৌঁছতেই কান্নার রোল ওঠে পরিবারে। পরে ঘাট থেকে কিছুটা দূরে উদ্ধার হয় মৃতদেহ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কাউন্টডাউন শুরু, আর মাত্র কয়েক ঘন্টা। মানুষ তার রায় জানিয়ে দিয়েছে। এবার শুধু সেই রায় ঘোষণার পালা। কে জিতবে বাংলা? পরিবর্তন না প্রত্যাবর্তন হবে জানা যাবে 4 মে। তবে তার আগে গণনা কেন্দ্রে এজেন্টদের দায়িত্ব কি হবে, কোন কোন দিকে খেয়াল রাখবে, তার পাঠ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তৃণমূলের সব কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো ও দলের সেকেন্ড ইন কমান্ড। গণনা কেন্দ্রে এজেন্টের কাজ কি হবে, কোন দিকে নজর থাকবে, কি কি খাবেন তারা, এজেন্টদের একাধিক নির্দেশ দিয়েছেন তারা। বৈঠকের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা, তৃণমূল বড় ব্যবধানে জিতেছে। 200-রও বেশি আসনে জিতবেন তারা। যারা দিনরাত পরিশ্রম করেছেন তাদের পুরস্কৃত করারও বার্তা দিয়েছেন। একই সঙ্গে তার নির্দেশ, গণনা শেষের আগে কাউন্টিং ছাড়া যাবে না। রাত 2টো বাজলেও যেন কোনো এজেন্ট গণনা কেন্দ্র না ছাড়েন। কখন কি পদক্ষেপ করতে হবে এজেন্টদের, কি খেতে হবে, গাইডলাইন বাতলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বার্তা, রাত 2টো বাজলেও কাউন্টিং সেন্টার ছাড়বেন না যতক্ষণ না আমি বলবো। সেগুলো মার্জিন সিটগুলো সেগুলো রিকাউন্টিং করতে বলবেন। যদি দেখেন 200 থেকে 300 ভোটের ব্যবধানে ওদের জিতিয়ে দিচ্ছে, রিকাউন্টিং করতে বলবেন। কাউন্টিং এজেন্টরা খাবার বাড়ি থেকে নিয়ে যাবেন। দুপুরের হালকা খাবার খাবেন। আগের দিন থেকে কেউ পান জর্দা বা অন্য কিছু খাবেন না। বাইরের খাবার নেবেন না। কেউ কিছু মিশিয়ে দিতে পারে। স্ট্রং রুম থেকে কাউন্টিং এর জন্য মেশিন নিয়ে যাওয়ার সময় মেশিন বদলাতে পারে। ভোর 5টার মধ্যে গণনা কেন্দ্রে পৌঁছে যান। এক্সিট পোল কিছু না, স্টক মার্কেট বাঁচাতে বলা হচ্ছে। অভিষেক কি নির্দেশ দিলেন? নির্বাচনের পরদিন থেকেই বিজেপির নানা ন্যারেটিভ চলে। আগেও দেখেছি, এক্সিট পোল করে প্রভাবিত করার চেষ্টা করে। এটা 10-12 বছর ধরে চলছে। যে অত্যাচার কেন্দ্রীয় বাহিনী করেছে, মানুষের বাড়িতে গিয়ে মেরেছে, মহিলা শিশুদের মেরেছে, তৃণমূল কর্মীদের গ্রেফতার করেছে, পরশু দুপুর পর্যন্ত এটা চলবে। কাউন্টিং এজেন্টরা পুরো শেষ পর্যন্ত থাকবেন। তৃণমূল সূত্রে খবর, মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যে যে বুথে 500 থেকে 700 কিংবা 1000 ভোটে বিজেপি এগিয়ে যাচ্ছে, চট জলদি সেখানে পুনর্গণনার দাবি তুলতে হবে। এছাড়াও গুচ্ছ পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী। তারপর বিধানসভা ভোটের ফল প্রকাশ। শনিবার 294টি বিধানসভা আসনের দলীয় কাউন্টিং এজেন্টদের নিয়ে ভার্চুয়াল বৈঠক সারলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঘণ্টা দেড়েকের বৈঠকে দলীয় নেতাকর্মীদের গুচ্ছ পরামর্শ দিয়েছেন নেত্রী। তার মধ্যে রয়েছে গণনা কেন্দ্রে আগে ভাগে ঐক্যবদ্ধভাবে পৌঁছে যাওয়ার বার্তা। আবার গণনার সময় কোন কোন দিকে নজর রাখতে হবে সেটাও জানিয়ে দিয়েছেন মমতা। তৃণমূল সূত্রে খবর, নেত্রী বিশেষভাবে যে বিষয়টির উপর জোর দিয়েছেন সেটা হলো ভোট গণনার সময় নজরদারি। তিনি জানিয়েছেন, যে যে বুথে 500, 700 বা 1000 ভোটে বিজেপি এগিয়ে যাচ্ছে, চট জলদি সেখানে পুনর্গণনার দাবি তুলতে হবে। তৃণমূল নেত্রী নিশ্চিত যে 200-র বেশি আসনে জয়ী হবেন তারা, কিন্তু তা বলে গণনার সময় যেন নজরদারি শিথিল না হয়। আগামী 4 মে সোমবার যতক্ষণ না তিনি নিজে সাংবাদিক বৈঠক করছেন, ততক্ষণ দলের কোনো এজেন্ট যেন গণনা কেন্দ্র ছেড়ে না বেরিয়ে পড়েন। শুধু তাই নয়, যেখানে গণনা কেন্দ্র গ্রামাঞ্চলে বা তুলনামূলক দূরবর্তী স্থানে, সেখানে যেন আগের রাতে অর্থাৎ রবিবারই পৌঁছে যান প্রার্থী, তার এজেন্ট এবং কাউন্টিং এজেন্ট। তৃণমূল নেত্রীর নির্দেশ, গণনা কেন্দ্রের কাছাকাছি কোনো জায়গায় হোটেল ভাড়া করে রবিবার রাত কাটিয়ে দিতে হবে। ভোর হওয়া মাত্র হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়তে হবে গণনা কেন্দ্রের উদ্দেশ্যে। সকাল 8টা থেকে ভোট গণনা শুরু। তবে 6টার মধ্যে যেন কাউন্টিং এজেন্টরা যেন গণনা কেন্দ্রে পৌঁছে যান এবং তারা যাতে সংগতভাবে যান সেটা নিশ্চিত করতে বলছেন মমতা। কাউন্টিং এজেন্টদের মমতার পরামর্শ, সঙ্গে নোটবুক বা ডায়েরি এবং কলম রাখতে হবে। ইভিএম খোলার সঙ্গে সঙ্গে প্রয়োজন মতো সবকিছু যেন লিখে রাখেন। শনিবার দলের কাউন্টিং এজেন্টদের নিয়ে বৈঠকে বসেছিলেন মমতা অভিষেক। তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকেই গণনার দিন জেলাভিত্তিক পর্যবেক্ষক নিয়োগের কথা বলা হয়েছে। সেখানে সাংগঠনিক জেলা ধরে ধরে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে রাজীবের দায়িত্বের কথা আলাদা করে উল্লেখ করেছেন অভিষেক, এমনটাই জানা গিয়েছে তৃণমূল সূত্রে।
জানা গিয়েছে, ঘাটাল সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে অভিনেতা সাংসদ দীপক অধিকারীকে অর্থাৎ দেব, এবং মেদিনীপুরের সাংগঠনিক জেলার গণনা পর্যবেক্ষক করা হয়েছে জুন মালিয়াকে। গত লোকসভা নির্বাচনের নির্দিষ্ট কিছু আসনের জন্য গণনার কাজে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করেছিল তৃণমূল। অভিষেকের পরিকল্পনাতেই তেমন পর্যবেক্ষক পাঠানো হয়েছিল। যেমন তমলুক কেন্দ্রে পাঠানো হয়েছিল রাজীব বন্দ্যোপাধ্যায়কে, আরামবাগের দায়িত্বে ছিলেন শান্তনু সেন এবং বাঁকুড়া লোকসভায় গণনা পর্যবেক্ষণে গিয়েছিলেন সমীর চক্রবর্তী। অনেকে ভেবেছিলেন যে এবারও একই পথে হাঁটতে পারে তৃণমূল। সেই সম্ভাবনাই সত্যি হলো শনিবারের বৈঠকে। শনিবারের বৈঠক ছিল মূলত গণনার দিন। তৃণমূলের রণকৌশল ঠিক কি হবে তা দলের কাউন্টিং এজেন্টদের মধ্যে পৌঁছে দেওয়া। শুধু তাই নয়, বুথ ফেরত সমীক্ষা যেন কোনোভাবেই কাউন্টিং এজেন্টদের মনোবল ভেঙে দিতে না পারে তার বার্তা দেওয়া। তৃণমূল সূত্রে খবর, বৈঠকে মমতা অভিষেক দলীয় কর্মীদের উদ্দেশ্যে জানান, শেয়ার মার্কেটকে চাঙ্গা করতেই বুথ ফেরত সমীক্ষাগুলিতে বিজেপিকে এগিয়ে রাখা হচ্ছে। তারা এও জানান যে 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা ভোটেও একই পন্থা নেওয়া হয়েছিল।